বকবক করতে করতে তিনি চলে গেলেন। মিষ্টি আবারও কাজে লেগে গেল। গোবর আর বাসি খড় মিশ্রিত স্যাঁতসেঁতে গন্ধে মাথা ধরে আসছে। হাত পা নাড়তে নাড়তে হঠাৎ তার পেটের ভেতর মোচড় দিয়ে উঠল, আর সামলাতে না পেরে এক পর্যায়ে ঝুঁকে বমি করে দিল মাটিতে। কি দুর্গন্ধ এখানে! একটা মাত্র গোয়ালঘর পরিষ্কার করতে গিয়েই সকাল গড়িয়ে দুপুর হলো। হাত পা ব্যথায় অবশ, নাকে এখনো কটু গন্ধ লেগে আছে। তখনই মর্জিনা ডাকলেন, ও বউ, আমার খোপ দুইটাও একটু পরিষ্কার কইরা দাও দেহি। আমার তো আর পোলার বউ নাই, মাজাইও বিষ, কেডাই কইরা দিব? সুন্দর কথার বিপরীতে মিশ্রির মুখ থেকে না শব্দটা কেন যেন বের হয় না। তাই বাধ্য মেয়ের মতো এই কাজটাও সে করল। হাত দুটোতে ফোসকা পড়েছে। এত কঠিন কঠিন কাজ হয়তো জীবনে প্রথম সাবাড়িতেই সে করেছে। রান্নাবান্নার কাজে আজ আর তাকে ডাকা হলো না। গোয়ালঘর, মুরগির খোপ, বিশাল এক উঠোন তাকে দিয়েই পরিষ্কার করানো হলো। নাজিরের অবর্তমানে যেন সুযোগের সদ্ব্যবহার করে নিল সকলে। জহরের নামাজ আজ আর সময় মতো পড়া হলো না। পেছনের দিকটা লেপে এসে কলিমের মা চেঁচালেন, কি বউ বইয়া রইছো কেন? গাইডটা দিব কেডা? যাও গোবর মাখাইয়া ওই লাঠির মধ্যে গাইডটা দাও। এরপরে রইদে আবারও শুকাইতে হইব। হাত দিয়ে মাখাতে হবে? হাত দিয়া তো মাখাও, তুমি পারলে পা দিয়েও মাখাও। শরীর কাঁপছে মিষ্টির, মাথাটা ভন ভন করে ঘুরছে। সে খুঁটি ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু বাধা পেল কারোর কণ্ঠে। দরকার নাই, যাও গোসল কইরা আইও। ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখতে পেল নাজিকে। শরীরে লেগে আছে কাদামাটি। স্ত্রীর দিকে তাকালো না সে। কলিমের মা জিজ্ঞেস করলেন, তাইলে এই গোবর দিয়া কি করবি? সবজি ক্ষেতের গাছের গোড়ায় না হয় বিকালে গিয়া দিয়া আমু। ফরিদার দুপুরের রান্না শেষ। রান্নাঘর থেকে বেরিয়ে বলেন, রানমুখী দিয়া সব গুইটটা তো শেষ, শুধু পাতা খড়ি দিয়া কি রান্দা হয়? তাইলে নিজেরা বানাইয়া লন, এতকাল কেমনে রানছেন? প্রতি উত্তর করল না ফরিদা। মিস্ত্রি আর সেখানে দাঁড়ালো না। পোশাক নিয়ে চলে গেল কলপারে। এমনিতেই বমি করে শরীর আরও দুর্বল হয়ে গিয়েছে। এই নোংরা শরীর নিয়ে বেশিক্ষণ থাকলে এখানেই জ্ঞান হারাবে। আজ অনেক সময় নিয়ে সে গোসল করলো। গোসল সেরে বেরিয়ে আসতে নাজিরও গিয়ে পরিষ্কার হয়ে এলো। খিদেটা আজ তার একটু বেশি লেগেছে। বেশি কাজ করে নাজিরের, খাবারও লাগে বেশি। নির্ঝঞ্ঝাটে খেয়ে উঠতে ফরিদা বলেন, তোর বউ কই? ভাত খাইব না? ডাকতে। বাইরা দেন, লইয়া যাই। ফরিদা ভাত বেড়ে দিলেন থালায়। নাজির তা দেখে নাক মুখ কুচকায়। মুরগির খাওন বারেন মিয়া, এর লাইগাই আমার বউটা শুকাইয়া গেছে। আর তার লাইগা শাশুড়ি রাগ ঝাড়লো আমার উপরে। টিহা লাগলে কইবেন, না হয় বাড়াইয়া দিমু। তবু আমার বউয়ের যাতে খাওনের কষ্ট না হয়। আরো 2 হাতা ভাত দেন, মাছের ভালা পিসটা দেন, গুড়া মাছও দিয়েন। ফরিদার ললাটে ভাঁজ পড়ল। কথা মোতাবেক আরও 2 চামচ ভাত বেশি দিয়ে বলেন, আমারে কি তুই দজ্জাল মনে করস নাজির? তোর দুই চাচা তোগো কবেই আলাদা কইরা দিতে চাইছে। অনুষ্ঠান ছাড়া মার্জিনা দুর্গা ভাত খাওয়ার নাই। আমি সবার বিরুদ্ধে গিয়া তোরে আগলাইয়া রাখছি। তোর বউরে না খাওয়াইয়া রাখার মানুষ আমি? এনে আওয়ার পর থাইকা ওই নিজে বাইরা খায়, আমার কি দোষ? নাজির মনে মনে বলল। আমনে কত যে ভালা আর আগলাইয়া রাখছেন জানা আছে। তবে মুখে বলল, থাক, কাইন্দেন না, গোলামের পুতের জিয়ের সব দোষ। তারপর তাড়া দিয়ে বলল, মাছের ওই বড় টুকরাটা দেন। তোর চাচার জন্য রাখছিলাম। বয়স তো কম হয় নাই, এত খাইয়া কি করব? ফরিদাকে থেমে যেতে দেখে সে নিজে মাছের বড় টুকরোটা থালায় তুলে নিয়ে ঘরে চলে এলো। মিস্ত্রি বিছানায় চোখ বুজে শুয়ে আছে। চুলগুলো এখনো ভেজা। চুইয়ে পড়া পানিতে ভিজে গিয়েছে বিছানার অর্ধেক। নাজির এসে বসলো বিছানায়। থালা একপাশে রেখে ডাকলো। ঘুমাইয়া গেছো? উত্তর এলো না কোনো। তবে চোখ জোড়া পিটপিট করে নড়ছে। নরম স্বরে জিজ্ঞেস করলো, খাইবা না? গরম থাকতে থাকতে খাইয়া নাও। খাবো না। কেন? পরে তো কঙ্কাল হইয়া গেলে তোমার বাপ ভাই আমারে আইয়া পিটাইব। বিপরীতে কিছু বলল না মিস্ত্রি। শোয়া থেকে উঠে কুটিসুটি মেরে বসলো। নাজির ভালো করে তাকিয়ে আপদমস্তক তাকে দেখল। ফোলা ফোলা গাল দুটো চেপেছে, চোখ দুটো দেবে গিয়েছে, ঠোঁট দুটো শুষ্ক। ক্ষণে ক্ষণে কাঁপছে মেয়েটা। অথচ বাপের বাড়ি থেকে যখন এ বাড়িতে এসেছিল তখন তো পুরোপুরি অন্যরূপ ছিল। তাহলে দোষ কি নাজিরের? নাজিরই তবে কাশেম আলীর মতো করে মেয়েটিকে আদর যত্নে রাখতে পায়নি। এটা যেন তার আরেকটা হার।
খাইবা না কেন? কাম করাইছি বললা? সংসারের কাম করা কি তোমার দায়িত্ব না? তোমার মা চাচিরা করে না? করলেও গোয়াল ঘর কেউ পরিষ্কার করে না। এসবের জন্য আলাদা লোক রাখা আছে। সব করতে গিয়ে আমি 2বার বমি করেছি। পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছি। সুযোগ পেয়ে ছোট চাচি মুরগির খোপ পরিষ্কার করিয়ে নিয়েছে। কলিমের মা বকেছে। স্ত্রীর হাত জোড়া টেনে নিল নাজির। ফর্সা নরম হাত দুটো লাল হয়ে আছে, এখানে ওখানে ছিলে গিয়েছে, নয়তো ফোসকা পড়েছে। দীর্ঘশ্বাস ফেলল সে। এ মেয়ে সত্যি রাজার হালে বড় হয়েছে। নাজির বারবার বুড়োকে বলেছিল, অথচ বুড়ো শুনলই না। তাদের শত্রুতার জেদ ধরে মাঝখান থেকে মেয়েটার জীবন নষ্ট হলো। নিজ হাতে ভাত মাখিয়ে এক লোকমা মুখের সামনে ধরে বলল, খাওয়ার উপরে রাগ দেখাইয়া লাভ নাই। তোমারে খাওয়াইয়া আমি বাইর হমু। ছোট মাছ আমি খাই না, কেন খাও না? ছোট মাছে পুষ্টি বেশি। কাঁটা অনেক। এর লাইগাই তোমার শরীরে জোর নাই। নলার লগে ভালা কইরা চাবাইয়া গিল্লা ফেলবা। হা করো, এরপর বড় মাছ দিমু। বাধ্য হয়ে মিশ্রি হা করলো। খিদে সে সহ্য করতে পারে না, তাই রাগ ভুলে শব্দ করে খেতে লাগলো। মিনমিনে স্বরে জিজ্ঞেস করলো, আপনি কি আমার উপরে এখনো রেগে আছেন? না, রাগমু কেন? অন্ধকার ঘরে আমি একলা থাকতে পারি না। তখন দিন আসিল। আকাশে গর্জন শোনা যাচ্ছিল, ঘর অন্ধকার ছিল। এ বাড়ির কেউ আমার সাথে দুটো কথা বলে না, শুধু শত্রুর বাড়ির মেয়ে বলে দৌড়ে ঠেলে দেয়। আপনাদের সাথে কি শত্রুতা করেছি আমি তো কিছু জানিও না। সুজাতা বিকেলে এলো, তাই কিছু না ভেবেই ওর সাথে চলে গিয়েছিলাম। সবাইকে পেয়ে ফেরার কথা মনে ছিল না। আর অত্যাচারের কথা? এসব আমি কাউকে বলিনি। ভাতের ফ্যান গালাতে গিয়ে হাতে কিছুটা পড়ে দাগ হয়েছে, সেটাই মা দেখে নিয়েছিল। তাই যদি সুযোগ থাকে তাইলে কি তুমি চললে যাইবা? কোথায়? বাপের বাড়ি। একেবারে একেবারে আমারে ছাইরা। তালাক দিয়ে? ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল নাজির। মাছের কাঁটা বেছে আরেক লোকমা মুখের সামনে তুলে ধরল। মিশ্রিতা মুখে তুলল না, বলল, লাভ কি? আবার বিয়ে দিয়ে দেবে। মা বলে মেয়েদের বিয়ে একবারই হয়, বিয়ের পর স্বামী সব। এত কিছু বুঝোস অথচ জামাইয়ের বাড়িতে কাম করতে হয় এটা বুঝোস না? আপনি নটি। চুপ। খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে গেল নাজির। শার্টের পকেট থেকে কিছু টাকা বের করে স্ত্রীর হাতে দিয়ে বলল, এটা কলিমের মায়ের টেহা। আইজ গোয়াল উঠান আর ঘর পরিষ্কার করছো তুমি। আব্বারে দুপুরে খাওয়াইছি আমি। হ্যাঁ, শুধু ভিটার পিছন দিক লেপছে, তাই টেহা সেই অনুযায়ী দিয়ে গেলাম। জিগাইলে এটাই কইবা, মনে থাকবো। আমি কেন? আপনি দিয়েন, নইলে বড় চাচিকে দিয়ে যান। হিসাব পারো না? পারি। তাইলে ঘরের বউ তুমি, ঘরের খবর সাংসারিক টেহা পয়সার লেনদেন তোমারই রাখতে হইব। আপনি কোথায় যাচ্ছেন? ফিরলেনই তো দুপুরে, বিশ্রাম নেবেন না? সেই সুখ তোমার স্বামীর কপালে নাই। সব কাম শেষ কইরা হাইনজা হইলে আব্বার ঘরে আলো আর তালা দিয়ে নিজের ঘরে ঢুইক্কা দরজা আটকাইবা। আমি ছাড়া আর কারোর আগে খুলবা না। গেলাম, এসার আগে আইয়া পড়মু। আর ওই ডয়ারে ব্যথার মলম আছে, হাতে লাগাইয়া নিও। কথা শেষ করে নাজির গামছাটা নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। গত 4 বছর ধরে সরিষা ক্ষেত করে নাজির। ফলন আর লাভ ভালোই হয়। মৌসুম অনুযায়ী ধান চাষ, সবজি চাষ, সরিষা চাষ সহ মোটামুটি সবই সে করে। কখনো জমি বর্গানি, আবার কখনো বা নিজের জমিতে। এই কয়েক বছরে নিজেও কম দামে বেশ কয়েক বিঘা ফসলি জমি সে কিনেছে, মাথার ঘাম পায়ে ঝরানো পরিশ্রমের অর্থ দিয়ে। এসব অর্জন করতে গিয়ে কত রাত যে ঠিকমতো ঘুমায়নি নাজির। শূন্য থেকে শুরু করে কি এতই সহজ? তবে এবার নাজির ভেবে রেখেছে, এখান থেকে যা আয় হয় তা দিয়ে সরিষা চাষের জন্য আলাদাই একটা জমি কিনে নেবে। ওই পাড়ার সেলিম মোল্লার জমিটা দারুণ, চাষের মাটিও ভালো। শুনেছে লোকটা নাকি জমি বিক্রি করতে চাইছে। ভালো খদ্দের পেলে কম দামি বিক্রি করে দেবে। যদিও গ্রামের জমির দাম আশানুরূপ কমই। নাজির উঁচু ঢিবিতে দাঁড়ালো। মিল্টনের সেজ ভাই মোকলেস আর লতিফ মিলে আগাছা পরিষ্কার করে মাটি ঝুরঝুরে করছে। তারপর নাজির সেখান থেকে চলে এলো। কাঁচামাটির পথ ধরে হাঁটা ধরল অন্যদিকে। সবাই তাকে সঙ্গে করে আসবাবপত্র নিয়ে আসতে দেখলো। শহরে সে গিয়েছিল ঠিক অন্য কারণে। গত মাসেই সামাদ মিয়ার থেকে ভালো মানের কম দামি একটা পিকআপ কিনেছিল। সামাদ মিয়ার কাছে এসব জিনিসের অভাব নেই। মহাজন হিসাবে তার নামডাক 10 গ্রামে ছড়িয়ে আছে। চড়া সুদে টাকা লাগান, দেনাদার সঠিক সময়ে টাকা পরিশোধ করতে না পারলে
কবজা করেন জিনিসপত্র। এটাও সম্ভবত কোনো এক দেনাদারেরই। নাজিরের সাথে বহুদিনের সখ্যতা থাকায় মাঝে মধ্যেই কিছুর খোঁজ করলে তিনি এনে দেন, যদিও এমনি এমনি নয়, অর্থের বিনিময়ে। সেই ছোট্ট থেকে ছেলেটা তো তারই নাওটা ছিল। মিলের ব্যবসা দাঁড় করাতে গিয়ে আর সামাদ মিয়ার সাথে চলতে গিয়ে এই জীবনে বহু মানুষের সাথেই নাজিরের পরিচয় হয়েছে। মিশুক প্রকৃতির ছেলে সে। অল্পতেই কথার জালে মানুষকে কাবু করার ক্ষমতা যেমন আছে, তেমনি মন জয় করার ক্ষমতাও আছে। সেখান থেকেই পরিচয় হয়েছে জেলা শহরের এক মিষ্টি কারিগরের সঙ্গে। নামকরা দোকান ভদ্রলোকের। বিভিন্ন উৎসব থেকে শুরু করে বহু জায়গা থেকে মিষ্টির বায়না আসে, যার ফলে খাঁটি দুধও লাগে কেজির উপর কেজি। সে নিয়েই নাজির কথা বলে এসেছে। গোয়ালাদের কাছে দুধ বিক্রি করে আর পোষাচ্ছে না। সারা জীবন কি এভাবে সে গাধার মতো খাটবে নাকি? তাই মন স্থির করেছে পিকআপে করে দুধগুলো সোজা পাঠাবে দোকানে। সঠিক দামমান অনুযায়ী অর্থ পাঠিয়ে দেওয়া হবে তার ব্যাংক অ্যাকাউন্টে। বৈষব বিদ্যা মাথায় না থাকলেও বংশ পরম্পরা আর বাস্তবিক অভিজ্ঞতায় এসব বুদ্ধিতে ছেলেটা ভালোই এগিয়ে। কোনো মতে অর্থ উপার্জনের পথটা শক্ত করে দাঁড় করাতে পারলে তার জীবনে আল্লাহর রহমতে শুধু শান্তি আর শান্তি। পথ চলার সময় আচমকা ডাক পড়ল। নাজির দাঁড়ালো, দেখতে পেল আকবর মিয়াকে। বুড়োর অধরে চলছে সব সময়কার মতো মিষ্টি হাসি। এক হাতে বালতি পড়শি আর অপর হাতে নিজের লাঠিতে ভর্তি কাছাকাছি এসে দাঁড়ালেন। নাজির জিজ্ঞেস করল, সব সময় পিছু ডাকেন কেন? তাইলে কই থেকে ডাকমু? তোর মতন জোয়ান মর্দের লগে আমি পারি? কি কইবেন? মেলা দিন মাছ ধরি না। আয় দক্ষিণের বেলাটাই যাই। রুহুল কইল ওইখানে নাকি ভালো পানি উঠছে, মাছে কিলবিল করতেছে। আপনি যান, আমি যাইরা না, আমার কাম আছে। কোনো দিন তোর লগে কাম থাকে না। সারাক্ষণ কাম থাকলে আমার নাতিনডারে সময় দিবি কখন? এখনই তো সময় ফুর্তি করার, বইয়ের লগে প্রেম করার। সরেন মিয়া। আকবর মিয়া তাকে বগল দাপা করে টেনে নিয়ে যেতে যেতে বলেন, খালি মেজাজ দেখায়। তোর বয়স থাকতে আমার শক্তি আছিল আরো বেশি। একলাই 10 জনের উঠাইয়া ফালাই দেওয়ার মতো শক্তি। খালি চাপা। আয় গল্প করি, তোর লগে আমার অনেক কথা আছে। শত্রুর লগে কোনো গপ্প নাই। এখন আর আমরা শত্রু না। দাদা শ্বশুরের চোখে দেখ, দিনকাল ভালো যাইতেছে না, বয়স অনেক হইছে, কখন কি হইয়া যায় আল্লাহ জানে। আয়, না হইলে পরে আফসোস থাইকা যাইব। তোরে কিছু করার ক্ষমতা এখন আর আমার নাই। আয়। বাধ্য হয়ে নাজির বুড়োর কথায় নীরবসায় জানিয়ে বড়শি আর বালতিটা কেড়ে নিয়ে আগে হাঁটতে লাগলো। বেলায়ের পানিতে সাগরের মতো স্রোত। সেই স্রোতের তালে প্রকৃতির কোলে বয়ে চলেছে দেহ শীতল করে দেওয়া মৃদু ঠান্ডা বাতাস। মাঝখানে বালতি রেখে আকবর মিয়া আর নাজির পাশাপাশি বসল। মাছ ধরতে আগে কখনো এদিকে আসা হয়নি নাজিরের। হয় সে নৌকা নিয়ে একেবারে চিলাই নদীতে যায়, নয়তো লুঙ্গি কাছে দিয়ে নেমে পড়ে চাচাদের ধানের জমিতে ভেসে আসা বানের জলে। আকবর মিয়া আধার বানাতে বানাতে দাম্ভিক কণ্ঠে বললেন, জোয়ানকালে প্রত্যেক বর্ষায় আমি আর তোর দাদা মিল্লা এইখানে মাছ ধরতে আইতাম। কে বেশি মাছ ধরতে পারে সেইটা লইয়া হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হইতো, আর প্রত্যেকবারই বিজয়ী হইতাম আমি। আমার লগে টেক্কা দেওয়া তো সহজ। আগে দাদারে হারাইছি, আজ নাতিরে হারামু। নাজির সঙ্গে সঙ্গেই উত্তর দিল না। কেউ সরাসরি তার সঙ্গে প্রতিযোগিতা করতে এলে সে খেলায় অংশগ্রহণ করে, জয়ী হয়ে তারপর জবাব দেয়। এবারও তাই করল। বড়শিতে আধার লাগিয়ে ছিপ ফেলল পানিতে। দুজন প্রতিপক্ষের মতো নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো। হঠাৎই বুড়ো ছিপটা নড়ে উঠল। পুনরায় দাম্ভিক হাসলেন, বলেন, কইছিলাম না আমিও সৈয়দ সলিমুল্লাহর পোলা। বড়শিটা ওঠাতেই হাস্যোজ্জ্বল মুখখানা মলিন হলো তার। ফাঁদে পড়েছে পটকা মাছ। তারপর নাজিরের বড়শিতেও টান অনুভব হলো। সাবধানে বড়শি ওঠাতেই দেখা গেল রুই মাছের বাচ্চা। এবার শব্দ করে হেসে উঠল নাজির। বালতিতে মাছটা তুলে রেখে বলল, এটা আমনের বন্ধু ফতে আলী শাহ না, এটা হইল তার বংশধর আর আমনের শত্রু নাজির শাহ। নাজির শাহরে হারাইব কেডায়? আকবর মিয়া বাচ্চাদের মতো রাগ দেখিয়ে থম মেরে বসে রইলেন। আবারও বড়শি ফেলেন। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, আমার তুই শত্রু মনে করস কেন নাজির? আমার প্রতি তোর অনেক ঘৃণা, তাই না রে? কেন এত ঘৃণা? না জানার ভান করেন? হাসাই জানি না। ভালা সাজেন?
ভালো সাজার মানসিকতা আমার ভিতরে কখনোই আসছিল না। ভালো মানুষ আছিলেন আমার বাপ। তাইলে জিগান কেন? বহুদিনের ইচ্ছা তোর মুখ থেকে শুনমু। আপনি আমার দাদারে মারছেন, এর লাইগা? আমার আব্বার ওই অবস্থা করছেন, মায়েরে পালাইয়া যাইতে সাহায্য করছেন। আর এটুকুই কি যথেষ্ট না ঘৃণার জন্য? তা ঠিক। আমি আমার আব্বার আঙ্গুল ধইরা ঘুরতে পারি নাই, নওশাদ আব্বার কোলে চড়তে পারে নাই। আব্বা কি জিনিস হয় বোঝে না। খেলার মাঠে পোলাপানের মায়ের কটু কথা গালি খাওয়ানোর পর বাড়ি ফিরা মাথা রাখার মতো মায়ের কোল পায় নাই, ভালা পরিবেশ পায় নাই। দুই ভাই আমরা অভিভাবক ছাড়া বড় হইছি। আমাকে ছোটবেলা নষ্ট হইছে, কলম চালানোর বয়সে এই হাত দিয়া কাম করছি। চাচার দোর গোড়ায় 2 মুঠ ভাতের লাগ্গা অপেক্ষা করছি। ঘৃণা করার কি আরো কারণ লাগবো? চাইলে হয়তো তাও দিতে পারবো। এতে কি তোর চাচাগো দোষ নাই? আমি কি তাকে নির্দোষ কইছি কখনো? আমি তা করে কখনোই গুরুত্ব দেই না, তাগো কথা শুনি না, সম্মান দেই না। আর কি করা উচিত? সুযোগ পাইলে কত মানুষ কত কিছুই করে, সেই সুযোগ কইরা দিছেন আমনেরা। আমার আব্বার ওই অবস্থা না করলে কেউ আমাকে ঠকাইতে পারতো না, হয়তো জীবন অন্যরকম হইতো। অথচ দেখেন, প্রতিশোধ না লইয়া শত্রুর লগে বইয়া রইছি, তার বাড়ির মাইয়া ঘরে তুলিয়া সংসার করতাছি। আকবর মিয়া থম মেরে বসে থাকেন, মুখে রাত থাকে না বহু সময়। বুকটা হাহাকার করে ওঠে, বলেন, আমি যে তোর বাপ দাদার এমন অবস্থা করছি, কেডাই কইছে তোরে? আমার লাভ কি এতে? লাভ তো কতই আছে। এই যে বিদ্যালয়ে একলা ভোগ করতেছেন, কত জমি জমা দখল করছেন। আধা সরকারি এইটা, শক্ত হাতে না ধরলে তোর চাচা ভাগ করতো, চেয়ারম্যানের লগে মিল্লা দুর্নীতি করতো। মিশা কথা কম কন, আমারে ভুলানো সহজ না। আমি আমার জীবনে অযথা কখনো মিছা কথা কই নাই। তরে ভুলানো অনেক সহজ নাজির। না হলে এত বছর ধইরা চাচাও কথা বিশ্বাস কইরা আইসোস কেমনে? একটুও যাচাই বাছাই করার চিন্তা হয় নাই? তোর বাপের কথা তো তুই বুঝোস, তাইলে তোরে কেন জিজ্ঞাসা নাই এখনো? বহুবার জিগাইছে কিন্তু উত্তর দেয় না। জিগাইলেই কেমন জানি অস্থির হইয়া ওঠে। পাশের বাড়ির দাদা, চেয়ারম্যান, মামু সবাই কি আর মিশা কইব? মামু? কোন মামু? তোর মামুগো লগে যোগাযোগ আছে? ওই হারামি গো কথা আর কইয়েন না, এটা বড় চাষির ভাই। তার মানে যোগাযোগ নাই? কখনো যাস নাই তোর মায়ের বাপের বাড়ি? না, যারা কখনো খোঁজ নেয় নাই তাগো কাছে গিয়া কি লাভ? যদিও একবার মন চাইছিল, কিন্তু আসল ঠিকানা জানি না, শুধু ইউনিয়নের নাম জানি। কম বড় ইউনিয়ন তো আর না, চাচারাও ঠিকানা কয় না। কখনোই কইব না, কইলে তো নিজেগো মুখোশ খুইল্লা পড়বো। মুখোশ? আর কি মুখোশ আছে এগো? সবই তো দেহা শেষ। অনেক আছে যা তোর জানার বাইরে। তোর আব্বার ডর কিহের? সবাই কইতে পারলে সে কেন কয় না? তার অবস্থায় জন্য কেডা দায়ী? কখন মাইনসেরে ডরায়? চুপ থাহে। নাজির উত্তর খুঁজে পায় না। বুড়ো তাকে কথার জালে জড়াতে পেরেছে, পুনরায় বলেন, আমারে কেন তাইলে সপ্তাহখানেক আগে পুলিশে জেলে ভয় রাখতে পারলো না? কেন চেয়ারম্যান মেম্বাররা সমাজ ছাড়তে কইতে পারলো না? তখন তো আমার এই ভরা সংসার আসিল না। নাতিনলা লেদা পোলা পাইন, পোলা মাত্র 2টা, বাপও আসিল না। তাইলে আইন শৃঙ্খলায় দুর্বলতা। তুই বহুত চালাক নাজির। চালাক না হইলে তোর মতো জায়গায় থাইকা কেউ ঘেডি সাজাইয়া কইরা উঠতে পারে না, সবার নাকে ডগা দিয়ে চলতে পারে না। কিন্তু সমস্যা হইতেছে, আসল জায়গায় আই তুই হস বলদা। চোখ মুখ কুচকে তাকালো নাজির। বৃদ্ধ সেই দৃষ্টি অবজ্ঞা করে বললেন, আজ তোরে কিছু কথা কই নজির। বহু বছর ধইরা আমি ঘুমাইতে পারি না, শান্তি পাই না। অপরাধ বোধে আমারে ভোগায়। এতকাল আমি সুযোগের অপেক্ষা করতেছিলাম, আজ সেই সুযোগ আইছে। আমি জানি আমার কথা তোর বিশ্বাস হইব না, তোর চোখে আগে থেকে বিশ্বাসের পট্টি পড়া। তবুও আমি আজ কমু, তোর সব শুনতে হইব। বিশ্বাস না করলে না কর, তবুও হুন। এরপর বিবেক দিয়া ভাইবা সব রহস্য উদ্ঘাটন নিজে কর। না হইলে অতীত পুনরাবৃত্তি হইতে কতক্ষণ। একবার যে মিছা কথা কইয়া ফেলায়, সে সারা জীবন মিছা কথাই কয়। একবার যার লোভ জাগে, তার লোভ মৃত্যুর আগ পর্যন্ত যায় না। রক্তের হাত ভিজলে বারবার রক্তের নেশা জাগে। একটা অন্যায় ঢাকতে বহু অন্যায়ের আশ্রয় নিতে হয়।
পরন্ত বিকেল, মেঘিন নীলাম্বরের নিচে নীরবে নির্ভীতে বসে আছে নাজির। দৃষ্টি পানিতে, বড় কথা শোনার আগ্রহ না থাকলেও কান খাড়া করে রেখেছে ঠিকই। অপরজনের মনোযোগ আকর্ষণের জন্য কথা বলার মাঝে কোথায় থামতে হয় বিদ্যা খুব ভালো করেই জানেন। একসময় নীরবতার সমাপ্তি ঘটিয়ে শুরু করলেন তিনি। এই গ্রামে তখন বসতি নাই বললেই চলে। আফাজউদ্দিনের বাপ, সামাদ মিয়ার বাপ, সবুর, আরও কিছু মানুষ স্থানীয়। একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি অনেক দূরে। সারাদিন শিয়াল ডাকতো, সাপ উইঠা আইতো ঘরে, গাছে গাছে দেখা যাইতো বান্দর। চারিদিকে শুধু বন আর জঙ্গল। আমার পূর্বপুরুষের বাড়ি বাড়িয়া ইউনিয়নে। রক্তের শরিকরা 2 দিন পর পর হাতাহাতি আর ঝামেলা করত। তাই আমার আব্বায় বউ সন্তান লইয়া বাধ্য হইয়া একসময় আইয়া পড়ল এই দূর গ্রামে। আমি আব্বার একমাত্র পোলা। অনেক চেষ্টার পরেও আমার কোনো পোলা পাইন হয় নাই। শুনছিলাম কেউ নাকি আমারে কালা জাদু করছিল। এইখানে আইয়া মাইনষের দেখা দেখি আব্বাই শুরু করলো কৃষিকাজ। কোনো মতে সনের ছাউনি দিয়া তুলল কুড়ে ঘর। বহু বছর কাটানোর পর গ্রামের মাইনষের মতামত নিয়ে শুরু করলো বিদ্যালয়ের কাম। তখন এইটা বাংলাদেশ আসছিল না, আসছিল ভারতবর্ষ। দেশে চলতাছিল ইংরেজগো শাসন। ধীরে ধীরে সময় যাইতে লাগলো, আমাগো অবস্থা বদলাইলো। গ্রামের নতুন বিদ্যালয় উঠলো, সরকার থেকে পাইল অনুমোদন। আমাগো আর কোনো কিছুর অভাব নাই। হ্যার মাঝে আব্বা এক দুপুরে লগে কইরা লইয়া আইলেন এক যুবক পোলা। আমার বয়সী সে, মুখ শুকনা, চোখ লাল। আম্মারে ডাইকে আব্বায় তারে ভাত দিতে কইল। আম্মায় ভাত দিল, ঘুমানোর জায়গা দিল। শুনলাম পোলার বাড়ি সিলেট। মেলা বড় বংশের পোলা, বাপ মা নাই। গত হইছে বছর 2 আগে। সম্পত্তি লইয়া দ্বন্দ্বের মাঝে কোনো এক আত্মীয়ের গায়ের রাগে মাথায় ছুরি চালাইয়া দিয়া ডরে রাইতের আন্ধারে টাকা পয়সা সোনা গয়না যা পারছে লইয়া পলাইয়া আইছে। সেই পোলা আর কেউ না, তোর দাদা ফাতে আলী শাহ। একধানে বসে থাকা নাজির নড়ে চড়ে উঠল, পানি থেকে দৃষ্টি তুলে তাকালো বুড়োর দিকে। আগ্রহ যেন চট করে বেড়ে গেল তার। আকবর মিয়া তা দেখে হেসে বললেন, আমার আব্বায় মাটির মানুষ, কারো দুঃখ সহ্য করতে পারতো না। পোলার বয়সে পোলার কাহিনী হইনাই মায়া হইল, তাই থাকার জায়গা দিল, খাওন দিলেন। প্রথমে রাখালের কাম দিলেন, পরে পরে গিয়া দিলেন কৃষিকাজ। ধীরে ধীরে ফাতের উন্নতি হইতে লাগলো। তখন তো আর কাগজে কলমে জমি লেখা দেওয়ার মতো গুরুত্ব ছিল না। মুখে যদি কইতো এই জমি তর, তাইলে তরই। জনবসতি কম থাকায় আব্বারের সাক্ষী রেখা এক লোকের থেইকা সোনার ইয়ারিং দিয়া বিশাল এক জমি কিনলো ফাতে। এরপর হেনে তুলল ঘর। প্রথমে তারে সহ্য না হইলেও একসময় আমরা হইয়া গেলাম জান প্রাণওয়ালা বন্ধু। লোকেরা ডাকতো মানিক জোড়া। এমনকি আব্বাই আমাগো বিয়াও দিল এক লগে, এক বাড়ি 2 মাইয়ার লগে। সম্পর্ক আরো গভীর হইল, যাতায়াত লাইগাই থাকলো। তারপর বহু বছর পার হইল। ইংরেজরা বাক্স পটলা বাইন্দা দেশ ছাড়লো। দেশ ভাগ হইল, কিন্তু আব্বাই দেখা যাইতে পারল না। তার আগেই ইন্তেকাল করলেন। আব্বার ইন্তেকালের পর আম্মা বদলাইয়া গেলেন। বছর 2 জীবিত থাকার পর হেও দুনিয়া ত্যাগ করলেন। আমাকে পরিবারের শোক নামলো। নজরুল, তমিজা তখন প্রাইমারিতে পড়ে, বাকিরা ছুডো। ফাতে আর তার বউ আইয়া সান্ত্বনা দিল। আমাকে সম্পর্ক আরও গাঢ় হইল, যেন মায়ের পেটের আপন 2 ভাই। 2 জনে আলাদা আলাদা ব্যবসা শুরু করলাম। তার মাঝেই নজরুলের মা জুলেখা কলেরায় আক্রান্ত হইয়া সপ্তাহখানেক পর ইহকাল ত্যাগ করল। আমি যেন পড়লাম অথই এক সমুদ্রে। এবার সুখ নাইমা এলো 2 বাড়ির মাঝে। পোলাপাইনরা মায়ের লাইগা কান্দে, তোর দাদি খাদে যাও কান্দে। কি এক অবস্থা! আমিও শান্তি পাই না। জুলেখা আমার সংসারে পা রাখছিল অনেক ছুডো থাকতে। 12টা বছর একলগে সংসার করছি। আমার 5 সন্তানের জননী সে, অথচ কথা দিছিল পুরা জীবন আমার লগে পার করমু।
তাইলে এখন যায় আছে সেই দ্বিতীয় পক্ষ, মিশ্রির সৎদাদি। হ, পরের বছর তোর দাদার জোড়াজুড়িতে বিয়া করি দুনারে। দুনা বান্ধা থাকায় তার প্রথম জামাই আরেক বিয়া কইরা ঘরে সতীন তোলে। সতীন আর শাশুড়ির নির্যাতনে শেষমেশ মাইয়াটা গিয়া ওঠে বাপের বাড়ি, কিন্তু সেইখানেও শান্তি পায় না। জামাইয়ের একসময় তার তালাক দেয়। গ্রামের মানুষ শুরু করে উত্ত্যক্ত, মুখে চুনকালি মাখাইয়া সমাজ ছাড়া করার হুমকি দেয়। আমার ছোটো ছোটো 5 সন্তান, এই সমাজে একলা এক পুরুষের পক্ষে ঘর বাহির সামলানো সম্ভব? তাই সংসারটা সামলানোর লাগিয়া দুনারে বিয়া কইরা ঘরে আনলাম। তবু কোথায় সন্দেহ থাইকা যায়, হ্যাঁ পারবো তো আমার পোলাপান্ডিরে নিজের কইরা নিতে। কিন্তু বিয়ার পর আমার সব সন্দেহ ভুল প্রমাণিত কইরা দিয়া আমার পুরা সংসারটার হাল ধরল দুনায়। কোনো অভিযোগ করার সুযোগ দিল না। একসময় আমিও নির্ভর হইয়া পড়লাম হ্যার উপরে। আপনার পারিবারিক কাহিনী ওনার কোনো ইচ্ছা আমার নাই, থামেন তো। তোর ধৈর্য নাই বেডা, তোর বাপের কাহিনী থেকে শুরু করি তবে। তারপর কিছুক্ষণ ভেবে মনে করার চেষ্টা করলেন সব। বলেন, তোর দাদার আর কিছুর অভাব আছিল না। জমি জমা ব্যবসা সব দাঁড়াইয়া গেছিল। মুক্তিযুদ্ধের সময় আমরা 2 বন্ধু মিলা বহুত জমি জমা কিনছিলাম। ফাতের 3 পোলার মধ্যে তার সবচেয়ে বাধ্যগত পোলা আছিল তোর বাপ, আর বাকি 2টা বখাটে উচ্ছিষ্ট অঙ্গ। খারাপ সঙ্গ পাইয়া নেশা পানি করত। তাই তগো সোজা করার লাইগা আমরা 2জনে পথ খুঁজতে লাগলাম। শেষমেশ আমিরুলের বিয়া লাইগা গেল। 2জনে মিল্লা শুরু করলাম মাইয়া খোঁজার কাম, কিন্তু জন্মতে পাইলাম না। শেষমেশ তমিজার লগে জামাইয়ার বদলিতে শ্রীপুরা গিয়া তার দূরসম্পর্কের আত্মীয়ের বিবাহযোগ্য মাইয়ার খোঁজ পাইলাম। উচ্চবংশীয় মাইয়া, লেখাপড়া মোটামুটি জানে। যেমন তার রূপ তেমন তার আচার ব্যবহার। তোর দাদাই মুগ্ধ হইয়া সেইদিন বিয়ার কথা পাকা কইরা এলো। মাইয়ার হাতে পরাইয়া দিল আংটি, কিন্তু আমিরুলে বেইকা বইল, ওই তোর দাদার পছন্দের মাইয়া কিছুতেই বিয়া করব না। তোর দাদাই জিগাইল কেন করবি না? উত্তর দিল তার পছন্দের মাইয়া আছে, সেইটা হইল ফরিদা। তোর দাদাই তো কিছুতেই ওই মাইয়া ঘরে তুলব না, কারণ মাইয়ার বংশ ভালো না, বাপের চোর। 2 দিন পর পর গ্রামে কিছু হারাইলেই সবাই গিয়া তারে ধরে, সালিশ বসে। ওই বংশের মাইয়া কি শাহ বংশের লাগে মানায়? নাজির অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। জিজ্ঞেস করলো, বড় চাষিরে চাচায় পছন্দ কইরা বিয়া করছে, তাইলে এখন সহ্য করতে পারে না কেন? তুই খালি ভুল প্রশ্ন করস। তোরে জিগানো উচিত আছিল, তোর চাষির বাপের বংশ এত উন্নত হইল কেমনে? কেমনে? এই উত্তর একটু পরে দেই, তার আগে আরও কিছু কাহিনী হুন। আমিরুলের শেষ পর্যন্ত তো দাদার বিরুদ্ধে গিয়া ওই ঘ্যাগা বংশের মাইয়া বিয়া কইরা আনলো। পোলার কাণ্ডে ফাতে গোসা করল আর মাথা হেট হইছে। কিছুতেই ওই পোলার মাইয়া ঘরে তুলব না। শেষে আর না পাইরা খোদেজা ভাবি আমার কাছে আইয়া অনুরোধ করলেন তার দাদারে যাতে বুঝাই ছেলে অন্তপ্রাণ আছিলেন কি না। বুঝছিল? তাইলে আমার কথা ফেরার সাহস আসছিল তার? খুব বিশ্বাস করতো আমারে। আর ঠিক করা মাইয়া? আমার নানার বাড়িও তো শ্রীপুরেই। ওই মাইয়াই তোর মা নাসরিন। তোর দাদারে আমি কইলাম তারে যেন সুবহানের লগে বিয়া দিয়া দেয়। কথাটা হইনাই তোর দাদা মহা খুশি হইল। অমন যোগ্য খানদানি মাইয়া কি সহজে হাতছাড়া করা যায়? তারা শুধু সুবহানের লগেই মানায়। সেই এই মাইয়ার কদর বুঝবো। সুবহানের বয়সও কম, আমরুলের অনেক ছোটো সে, কিন্তু মুমিনের পিডাপিডি। তবুও ধুমধাম কইরা কয়দিন পর সুবহানের বিয়া হইল। কয়দিন তোর মায় সবার প্রিয় হইয়া উঠল। কি ভালা মাইয়া, আমারে অনেক সম্মান করত। তোর দাদারও প্রিয় পুত্রবধূ আসছিল। হ্যাঁ, বছর ঘুরতেই আমিরুলের ঘরে শামিউল হইল। তোর দাদাই মনে করলো পোলায় হয়তো এবার ভালাইব, তাই ব্যবসার দায়িত্ব আমিরুল সুবহান 2 ভাইয়ের হাতে দিয়া দিল, আর জমি জমার দায়িত্ব দিল মুনিরেরে। কিন্তু না, ওরা আর ভালা হইল না। মুমিনটাও
হাঁটলো বড় ভাইয়ের পথেই। তোর দাদা কয়েক বিঘা জমি বেচা জুয়া খেলা শুরু করলো। ব্যবসায় চুরি করতে গিয়া ধরা খাইলো। সেই খবরও তোর দাদার কানে আইয়া পড়ল। ইচ্ছা মতো দুইটারে উঠানে ফালাইয়া পিডাইলো। তোর দাদা আবার রাগা ছিল খুব, শরীরের জোরও অনেক। আমার কাছে মাঝে মাঝে আইয়া আফসোস কইরা কইতো, আমি পোলার দুইটারে মানুষ করতে পারলাম না রে আকবর। তাই পরামর্শ দিলাম ব্যবসায়ের দায়িত্ব সুবহানের হাতে ছাইড়া দিতে। থেমে দীর্ঘশ্বাস ফেলেন বৃদ্ধ, আফসোস করে বলেন, এক সময় গিয়া বুঝলাম তোর বাপের ওপরে তোর দুই চাচা বহুত রাগ। আমার আব্বার ওপরে? হ, তগো ধারণা মতে তোর আব্বাই তোর দাদার কান ভাঙাইয়া সব সম্পত্তি একলা ভাগ করতে চায়। এই গ্রামের অনেক মানুষই তো আমাকে উপরে হিংসা আছিল, তাই পোলা দুইটারে উস্কানি দিত। আমার নজরুলেরও বহুত বাদ দিছিল। আমি আগে আগেই টের পাইয়া ওরে বুঝাইছিলাম, শক্ত হাতে হাল ধরলাম, তাই ওরা আর ভুল পথে যাইতে পারে নাই। ধীরে ধীরে সেই হিংসা ছড়াইয়া পড়ল বাড়ির বউগো মাঝে। মুমিনের বিয়ার সময়ও মাইয়া সেই পছন্দ করছে, কিন্তু মর্জিনা ভালা বংশের মাইয়া হওয়ায় এইবার আর তার তোর দাদাই দ্বিমত করে নাই। হ্যার বাপ আছিল পালোয়ান, এই শক্তি সামর্থ্যবান লোক, কিন্তু মর্জিনা ছিল একটু বেশি চঞ্চল, মুখের উপরে ঠুসঠাস কথা কইয়া দিত। যদিও ওর রাগ এই ঝগড়ার মধ্যেই পড়ে, পরে ঠিকই মিল্লা যাইতো। আর বড় চাচি? অয় শান্তশিষ্ট, তবে আমারে সব সময় এড়াইয়া চলতো। দেখলে কথা কইতো না। নাসরিন যেমন হাইসা কথা কইতো, সালাম দিত, কিছু বানাইলে দিত, অয় তেমন ছিল না। পরে গিয়া বুঝলাম তোর চাচা আমারে সহ্য করতে পারে না। অগধারণা মতে নাসরিনের লাইগে আমি সুবহানের পছন্দ করি বেশি। এর বহুত বছর পর তোর জন্ম হইল। তোর বাপ মা কি খুশি, কি খুশি। এগো জীবনের সুখ থাকলেও বাড়ির সুখ আসিল না। রোজ তোর চাচা গুলাইগে ঝামেলা লাগতো। পরের বছর যুদ্ধ শুরু হইল। যুদ্ধের সময় শুনলাম পিঠ পিছে ওরা দুই ভাই রাজাকারের লগে হাত মিলাইছে। সেই সংবাদ তোর দাদার কান পর্যন্ত পৌঁছাইয়া গেল। হেই পিডাইল দুইটারে। পিডান খাইয়া আইয়া পড়ল হেরা আমার বাড়িতে। দোষ দিল আমি নাকি মাইর খাওয়াইছি। তোর দাদায় মুক্তিযুদ্ধ করলো, বাম হাতে গুলি খাইয়া শরীরের এক পাশ অবশ হইল, কিন্তু দুনার লাইগা আমি আর যুদ্ধে যাইতে পারলাম না, কিছুতেই দিল না। তাইলে এত সুন্দর সংসার রাইখা আমগো রাইখা মা পালাইলো কেন? এখনো তোর মনে হয় যে তোর মা পালাইছে? নাজির উত্তর দিল না। মনে হচ্ছে সে গোলকধাঁধায় আটকে পড়েছে, যেখান থেকে বের হওয়া অসম্ভব। আকবর মিয়া বলেন, শাহ বংশে তোর মায়ের মতন চরিত্রবান নম্র ভদ্র বউ আর একটাও আসছিল না। তোর আব্বায় তারে মেলা ভালোবাসতো। যুদ্ধের কয় বছর পর জন্মাইল নওশাদ। এত সুন্দর দুইটা পোলা, ভালা স্বামী, বিত্তবান শ্বশুরবাড়ির ছাইড়া কোন মাইয়া মানুষ পালায়? কিহের অভাব ছিল তার? বড়শি নড়ছে, বোধহয় আবার কোনো মাছ উঠেছে। নাজিরের আগ্রহ খেয়াল সেদিকে নেই। সে এখন ঘুরে আকবর মিয়ার মুখোমুখি বসেছে, অস্থির হয়ে জিজ্ঞেস করল, তাইলে কইছে? সবাই কেন কয় আমার মা পালাইয়া গেছে? কেন কয়? তার উত্তর পাইতে হইলে তোরে তোর নানার বাড়িতে যাইতে হইব। তোর নানা নানির বাচ্চা নাই। তোর দাদায় যেই বছর মরল সেই বছরই আমার আর তার ঝগড়া হইল। জানোস কি লইয়া? তোর চাচাগো লইয়া। জীবনে ওই প্রথম আমাকে ঝগড়া হইল। তোর দাদায় আমার উপর বেজার হইয়া কথা কওয়া বন্ধ কইরা দিল, কিন্তু গেরামে ছড়াইলো আমরা নাকি জমি জমা লইয়া ঝগড়া করছি। ফাতেরে নাকি মারার হুমকি পর্যন্ত দিচ্ছি। এই কথা কেডাই কইছে জানোস? কেডায়? তোর বড় চাচায়। এই কথা তোর দাদার কান পর্যন্ত পৌঁছাইছে। এক সপ্তাহ পর সে আমার বাড়িতে আইলো, মাপ চাইলো, সম্পর্ক ঠিক করলো। রাইতে দুজনে একলগে বড় বউয়ের হাতের রান্না খাইলাম। বড় বউ মানে নজরুলের বউ। উঠানে বইয়া গল্প করলাম। আমারে কইল 3 পোলার মধ্যে সব সম্পত্তি ভাগ কইরা দিমু, সুবহানরে দিমু ব্যবসা, ওই ভালা সামলাইতে পারবো।
তার পরিবারে আমার লাইগা থাকবো, বাকি দুইটারে আলাদা কইরা দিমু, ওরা জমি জমা কইরা খাইবো। আর পরের দিন দুপুরেই সে অঘটনটা ঘটলো। আমার বন্ধুরে কেউ কান্নায় ভেঙে পড়লেন বুড়ো। নাজির অবাক চোখে তাকিয়ে শুধু দেখল। এই চোখের পানি মিথ্যা নয়। মিশে মিশে কেউ এভাবে কাঁদতে পারে না। আকবর মিয়া পুনরায় বললেন, আমি বাড়িত নাই, কাশিমরে লইয়া গেছি শহরে। আমার তো বিশাল কাপড়ের ব্যবসা। সেই টাঙ্গাইল থেকে সরাসরি কাপড় আইতে দোকানে কোনো এক ঝামেলা হয় গেছিলাম, আইয়া শুনি এই খবর। আমি যদি থাকতাম ওই দিন যে কেন গেলাম, আমি থাকলে এইটা কিছুতেই হইতে দিতাম না। কার এত বড় কলিজা যে আমার বন্ধুর গায়ে হাত তোলে। আর পরের দিন পুলিশ আইলো, খুনের দায়ে ধইরে নিয়ে গেল আমারে, আমার নজরুলেরে। 2 দিন আটক রাইখা পরে কোনো তথ্য প্রমাণ না পাইয়া ছাইড়া দিল। তাইলে কেডায় মারছে? পুরো ঘটনা হই না তোর কারে মনে হয়? যেদিন বাড়ি ফিরলাম সেদিন সুবাহান আর নাসরিন আইলো আমার বাড়িতে। অনেক কান্নাকাটি করলো। মামলা নাকি করছিল আমিরুল আর তার শালা সিরাজে। সুবাহান কইল প্রথমে নাকি লাশ দেখছিল শুক্কুর আলী। সুবাহান তখন দুপুরে ভাত খাইতে আইছে বাড়িতে। ঘটনা হইন নাই হেই ভাইগুলো লইয়া গেল, কিন্তু ততক্ষণে সে আর জীবিত নাই। তারপর ওই বাড়ির যাওয়া আমার লাইগা বন্ধ হইয়া গেল। আমার লগে যোগাযোগ রাখার লাইগা তোর বাপ মায়ের লগে ওরা ঝামেলা শুরু করলো। একলা পাইয়া কইরা দিল কোণঠাসা। কয়েক মাস পর জমি জমি জমা ভাগ লইয়া শুরু হইল অশান্তি। নাসির মাঝে মাঝে আমার কাছে ইয়া কানতো আর কইতো বাসুর দেওয়ার নাকি ব্যবসায় থেকে তাগরে অধিকার ছাড়াইয়া দিতে কয়। আমি তো আর কিছুই কইতে পারি না, হাত পা বান্দা। বড় পোলা আমিরুল মুমিনেরে বড় ভাইয়ের পক্ষে। সিরাজের আনাগোনা বাড়লো। ওরা যদি আমারে বাড়ি ঢুকতে না দেয় তাইলে আমার আর কি করার আছে? তার মানে আব্বা সুস্থ থাকতে ওরা এমন করছে? কয়েক মাস এই অশান্তি চলল। তারপর হঠাৎ এক রাইতে নাসরিন নিখোঁজ হইল। অথচ তার আগের দিন বিকালেও তরে আর নওশাদরে লইয়া সে তগ দাদির কাছে আসছিল। নওশাদ কিছু বোঝে না, মাসুমার রুহুলের লগে খেলে। তুই আমারে দেখলে শুধু কোলে চইড়া বাড়ি ধইরা টানতি আর কইতি আমল নাই কেন, আমলেরে দেও। কাঁদতে কাঁদতে হেসে উঠলেন বুড়ো। একপাশে দুটো দাঁত পড়ে গিয়েছে। জিজ্ঞেস করলেন, তোরা তো 2 বিঘা পাইছস, কিন্তু তগ চাচাগো ভাগে কত বিঘা পড়ছে জানোস কিছু? 14 কইরা 28। শব্দ করে হেসে দিলেন তিনি। নাজির ভুরু কুচকে নিল। বুড়ো কি পাগল হয়েছে? তার কৌতূহল দমন করে বললেন, তোর দাদার প্রায় 100 বিঘার উপরে জমি জমা আছিল, তাহলে 28 বিঘা পাই কেমনে? রেজিস্ট্রি অফিসে যাইস। তুই বিশাল ধনী ঘরের পয়দা হইছিস রে শাহর নাতি, শুধু ঠইক্কা গেলি। বিস্ময়ে নাজিরের ঠোঁট দুটো ফাঁক হয়ে যায়। বৃদ্ধ ফের পূর্বের প্রসঙ্গ টেনে এনে বলেন, স্বামী সন্তানের লাইগা যেই নারীর এত টান, সেই নারী কেমনে পালায়? আমি বিশ্বাস করি না। পরের দিন তো চাষিরা রটাইলো তোর মার অন্য পুরুষের লগে ভাইগা গেছে। আর কি কি রটছে সব তো তুই জানোসই। আমার কথা বিশ্বাস না হইলে নিজে যাচাই কর নাজির। যদি পালায় তাইলে বাপের বাড়ির লগে অবশ্যই যোগাযোগ থাকবো। আমি খোঁজ নিছিলাম, কিন্তু ওরা কয় জানে না কিছু। এরপর আমিও আর কোনোদিন ওই মিহি যাই নাই। তাইলে ওরা খোঁজ নেয় নাই কেন? কার খোঁজ নিব? তগো? এই দুনিয়ার স্বার্থের উপরে চলে নাজির। স্বার্থের সামনে সম্পর্কে কোনো দাম নাই। তোর মায় ধনী ঘরের মাইয়া, কইছিলাম না? তোর দাদার নিষেধাজ্ঞার পরেও ওয়ারিশ আনছিল। তোর মামারা তো দিতে চায় নাই। বইন গেলে গা তো তাগই লাভ। তো খোঁজ নেওয়ার মানে ওই সব হাত ছাড়া করা। 4 ভাইয়ের পর তোর মায় বাপের একমাত্র মাইয়া, তাই ভাগে সম্পত্তিও বেশি। এসব কথা নাজিরের অজানা। বড় চাচা বলেছিল মামারা নাকি জানতো মায়ের সম্বন্ধে। মায়ের কথাতেই তারা কখনো তাদের খোঁজ নেয়নি। অথচ ভেতরটা কাঁপছে নাজিরের। মনে হচ্ছে অতল এক সমুদ্রে পড়েছে সে।
যেখান থেকে সাঁতরে পারে ওঠা অসম্ভব। এত বছরে বিশ্বাসে ফাটল ধরেছে। বুড়োর কথা বিশ্বাস করতে চায় না মন। নিশ্চয়ই বুড়ো সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করে তাকে ভুল পথে পরিচালিত করতে চাইছে। অপরদিকে মস্তিষ্ক বিদ্রোহ করে বলছে, তুই বোকা নাজির, ভীষণ বোকা। এতগুলো বছরও নিজ থেকে একটু খোঁজ নিলি না? ওই পিশাচদের কথা বিশ্বাস করে নিলি? ওরা কি কখনো তোর ভালো চেয়েছিল? কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো। আর আমার আব্বাই? যেদিন তোর মায়ের পালানোর খবর রটলো সেই দিন ভোরেই তোর বাপের দেহ পাওয়া গেল নদীর পাড়ে। প্রথমে দেখছিল সামাদের বাপ, দেখাই সোজা সে আমারে আইয়া জানাইলো। আমি তখন উঠানে বওয়া, খবর পাইয়া নজরুলের লইয়া দৌড়াইলাম, হাসপাতালে নিয়ে ভর্তি করলাম। সম্ভবত কেউ ভারী জিনিস দিয়া অনেক পিটাইছিল, তাই পায়ের হাড় ভাঙছে। জিভ কাইটটা গিয়া ভুলবশত ধারালো জিনিস পায়ের ওপর পইড়া গিয়া আঙ্গুল কাটছে। কথাগুলো ডাকাইতে করছে। ওইখানে থাইকা ঢাকায় পৌঁছাইলো। খবর হই না তোর চাচারা ছুটলো। পরে আর আমাগো লগে দেখা করতে দিল না, বরং সব দায় চাপাইলো আমার উপর। কিন্তু আগের বারের লাহান এইবারও আর কিছু প্রমাণ করতে পারলো না। বিচার ডাক দিলাম আমি, কইলাম তগো দুই ভাইয়ের দায়িত্ব যাতে আমারে দেওয়া হয়। কারণ আমার মনে সন্দেহ জাগলো, যদি পরের আঘাত তগো উপরে আইয়ে আর অত বড় তিনটা মাইন সেরে অবস্থা করতে পারে, তগো লাইগা ওই পোলাপাইন দুইটা মরতে কতক্ষণ। কিন্তু চেয়ারম্যান রাজি হইল না। তখন নতুন চেয়ারম্যান এই আতাউরে হয়েছে। শেষে আমি কইলাম, তগো যদি কিছু হয় তাইলে সব দায়ভার আমিরুল মুমিনুর শাহর। তাই হয়তো শেষ পর্যন্ত। আর কথা বাড়লো না আকবর মিয়া। দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকেন আকাশের দিকে। কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পাননি। বাড়ি ফিরে মাগরিবের নামাজের সাথে আচরেরটা কাজা পড়তে হবে। ঘাড় কাত করে তিনি নাজিরের দিকে তাকান। ছেলেটা কঠিন মুখটা কেমন যেন হয়ে গিয়েছে। হয়তো পায়ের তলা শক্ত মাটিতে ফাটল ধরেছে, নাকি ধরেছে এতকালের বিশ্বাসে। আকবর মিয়া বুঝতে পারেন ছেলেটা তার কথা এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না, মিলছে না তার হিসাব। তবু তিনি শান্তি পান। বহু বছর ধরে গোপন রাখা কথাগুলো, চিন্তাগুলো উগরে দিতে পেরে নরম স্বরে বলেন, শাহরা কয় আকবর মিয়ার নজির শহর লগে তার নাতনি বিয়া দিছে খারাপ মতলবে। কিন্তু আকবর মিয়া যে ওই ছোট্ট এক নাতনির নাম কইরা নজির শাহের আসলে কি দিছে সেইটা সময় কইব। তোর হাতে আমি আমার আসল হাতিয়ার তুইলা দিছি নজির। আজ হয়তো বুঝবি না, তবে সময় আইলে ঠিকই বুঝবি। সেই মুহূর্তে এই বুড়াটার প্রতি সমস্ত রাগ ঘৃণা হয়তো অদৃশ্য হইয়া যাইব। শুধু দেখার লাইগা এই দুনিয়াতে থাকবো না এই আকবর মিয়া। আকবর মিয়া বসা থেকে উঠে দাঁড়ালেন। বাড়িতে না গেলে নাতিগুলো চিন্তায় গ্রাম মাথায় তুলবে। লুঙ্গি ঠিক করতে করতে বলেন, আমার জীবনের এই সুদীর্ঘ পথ, গন্তব্যহীন যাত্রা হয়তো ফুরাইল। আমি মরলে এই বিশাল দুনিয়ার কিছুই আইব যাইব না। সব আগে এর মতোই চলতে থাকবো। হয়তো কোথাও নতুন কেউ জন্ম নিব। আচ্ছা, আমি মরলে আমার লেগে দোয়া করবি তো নাজির? আফসোস করবি একটু? আমি জানি একদিন তুই সব আন্ধার সরাইয়া আলোর দেখা পাবি। তোর জীবনে মুক্তির আনন্দ বইব। তখন পারলে এই বুইরাডারে মাফ কইরা দিস দাদা। কবরের ধারে আইয়া একটু না হয় বসিস। ওই একলা আন্ধার কবরে থাকতে আমার খুব কষ্ট হইব রে নাজির, খুব কষ্ট হইব। কি করুণ শোনালো বৃদ্ধর কণ্ঠস্বর। নাজির অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। অবয় মিলিয়ে যেতে সে লম্বা হয়ে ঘাসের উপর শুয়ে পড়ল। নাজির জানে পৃথিবীর যত শত্রুতা ও অনিষ্ট সব আপন মানুষেরাই করে। জগ কলসি ভরে ঘরে পানি এনে রেখে বারান্দায় বসে 2 হাঁড়িকেনে কেরোসিন তেল ভরছে মিস্ত্রি। একটু পরে মাগরিবের আজান দেবে, অন্ধকার নামবে ধরণীতে। শরীরটা ব্যথা করছে। এক দুপুরে ঘুমানোর পরও এখন ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। কলিমের মায়ের যাওয়ার সময় হয়েছে, তাই ফরিদাকে ডাকলো। ফরিদা টাকা হাতে দিতেই গুনতে গুনতে বলে উঠল, কম লাগতাছে ভাবি, বাকিটা কই? ফরিদা আঁচলে চাবি বাঁধতে বাঁধতে বলেন, নাজিরে তো আইজ টেহা দিল না,
ভুইলা গেল নাকি? মিসির কথাটা শুনে দৌড়ে ঘরে গেল। টাকার কথা বেমালুম ভুলে গিয়েছিল সে। তোষকে নিচ থেকে টাকা এনে বারান্দায় দাঁড়িয়ে পড়ল। এই যে টাকা। দুজনেই তার দিকে তাকালেন। ফরিদার ললাট কিঞ্চিত কুঁচকে গেল। জিজ্ঞেস করলেন, নাজিরে দিয়া গেছে? হ্যাঁ, বললেন চাচি যাওয়ার সময় যেন দিয়ে দিই, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম, আপনাদের কথা শুনে মনে পড়লো। সবসময় তো আমার হাতেই দিয়া যায়। কলিম মামা উঠে এলেন, টাকাটা নিয়ে বললেন, এখন বাড়িতে বউ আইছে, চাচি গো হাতে কি আর দিব? গোনা শেষে পুনরায় বলেন, এনে আবার 40 টাকা কম কেন? আজ যা করেছেন সে অনুযায়ী টাকা দেয়া হয়েছে। আজ কম কাজ, তাই কম টাকা। কম কাম করছি মানে? আপনার কাজ ছিল আমার শ্বশুরকে খাওয়ানো, ঘর দোর আর গোয়াল ঘর পরিষ্কার করা, কিন্তু সেসব কাজ আজ আমি করেছি। আপনি শুধু আমাদের ভাগে বাড়ির ওই পেছনের দিকটা একটু লেপেছেন, তাই সেই অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। নাজিরের শেখানো বুলিগুলোই আওড়ালো সে। মহিলার মুখটা হয়েছে একেবারে দেখার মতন। অবশেষে একটু হলেও মিসরের মনে শান্তি লাগছে। কলিমের মা তেসরা স্বরেই বললেন, কইলেই হইব? নাজির জানে নাকি বাকি টেহা মাইরা দিছ? আমি এমন ঘরের মেয়ে নই যে সামান্য কটা টাকা মেরে দিব। আর দিলাম, তাতে আপনার কি? আমার স্বামীর টাকা, সংসারের যাবতীয় দায়িত্ব আমারই। তাহলে আমিও আর কাম করবো না, তুমি করো গিয়া তোমার সংসারের কাম। প্রয়োজন হলে তাই করব। কাজের লোকের অভাব পড়েছে নাকি? 20 দাঁতওয়ালা কাজের লোক আমার লাগবে না। আমার বাপের বাড়িতে খবর পাঠালে বিনে পয়সায় কাজের লোক দিয়ে যাবে। মুখ বাঁকিয়ে হারিকেন নিয়ে শ্বশুরের ঘরে চলে গেল মিস্ত্রি। সেও কি কম কথা জানে নাকি? শুধু একটু লাজুক। আর বাবার বাধ্যগত মেয়ে, তাই ভদ্রতার খাতিরে এতদিন চুপ ছিল। কলিমের মা অবাক চোখে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। ফরিদার উদ্দেশ্যে বলেন, দেখলেন ভাবি, মাইয়ার সোপা বাড়ছে। ফরিদা সবই দেখলেন কিন্তু কিছু বলেন না। ঘরে চলে গেলেন। শ্বশুরের ঘরে আলো দিয়ে কিছুক্ষণ কথা বলে একেবারে অজু করে ঘরে এলো মিস্ত্রি। আজান দিতেই পড়ে নিল নামাজ। নাজির বাড়ি ফিরল এশার খানিক পর। ক্লান্ত শান্ত দেহ নিয়ে ফিরে সোজা গোসল করে এলো। লোকটার এসব কার্যকলাপ মিস্ত্রির মোটো পছন্দ নয়। হঠাৎ গোসল করে কবে যেন নিউমোনিয়া বাধায়। বিছানায় গা দুলিয়ে স্বামীর উদ্দেশ্যে সে বলল, আজও আপনি দেরি করে ফিরেছেন? একা একা যে আমার ভয় করে। বলেছি তো আপনাকে। নাজিরের মুখটা ফ্যাকাশে। দরজা আটকে স্ত্রীর দিকে তাকালো। মেয়েটাকে শাড়ি পরলে একেবারে বউ বউ লাগে। নাজির সার বউ। নাজির চমকে ওঠে। এ মেয়েটা আসলেই তার বউ। বউ মানে শান্তি শান্তি একটা শব্দ। নিজের মানুষ, যার কাছে সমস্ত লাজ লজ্জা ভুলে যাওয়া যায়, যার কাছে সমস্ত কিছু বলা যায়। নাজিরের মাথা আজ আর কাজ করছে না। এই জীবনে দুঃখের সময় কখনো জড়িয়ে ধরার মতো কাউকে সে পায়নি। তবে আজ এগিয়ে এসে জড়িয়ে ধরল নিজের স্ত্রীকে। আচমকা এমন কাণ্ডে মিস্ত্রির শরীরটা দুলে উঠল। লোমকূপ খাড়া হয়ে গেল। কিশোরী মনে উঠল ঝড়। তার জীবনে প্রথম এত গভীর স্পর্শ নাজির শাহ নামক পুরুষটির, যেখানে বিস্ময় আছে কিন্তু ভয় বা ক্ষতি নেই। কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? তোমার শরীর গরম কেন? জানি না। নাজিরের হাতের বাঁধন আরো শক্ত হলো। মেয়েটা নরম হাড়গোড় যেন ভেঙে যাবে আজ। অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো সে মিস্ত্রির দিকে। মিস্ত্রি সেই দৃষ্টির ভাষা বোঝে না, তাই শুধু চেয়ে রইল। বইয়ের পাতার মতো পড়ার চেষ্টা করলো গভীর এক জোড়া চোখ, কিন্তু বেশি সময় তাকে দেওয়া হলো না। হঠাৎ তার নরম ঠোঁট দুটোতে গভীর নরম ছোঁয়া লাগলো। ভিন্ন ঠোঁটের ছোঁয়া। নওশাদের 2 কামরার ছোট্ট ভাড়া বাড়িটায় আজ গুরুতর বৈঠক বসেছে। সোফা, বিছানায় গম্ভীর মুখে শ্বশুর শাশুড়ি আর মেজ সম্বন্ধী নয়ন বসে আছে। তাদের এই আংশিক আগমনে নওশাদের ভেতরে অস্বস্তি হচ্ছে। মাথা যন্ত্রণা করছে খুব। ইচ্ছে করছে বিছানায় হাত পা ছড়িয়ে এক গভীর ঘুমে ডুবে যেতে। লিলি মেজ ভাই নয়ন সরাসরি ভগ্নিপতির উদ্দেশ্যে বলল, তুমি আসলে চাও কি নওশাদ? পরাণের নাম করে প্রেমের ফাঁদে ফেলে আমার বোনটাকে বিয়ে করেছিলে, অথচ এখন ওকে একটু শান্তিতেও থাকতে দিচ্ছ না। নওশাদ সে কথার উত্তর দিল না। কয়েক মাসের নামমাত্র সংসার
সংসার খেলায় অতিষ্ঠ হয়ে গিয়েছে ছেলেটা। ফাইনাল ইয়ারে পড়ছে সে। প্রেজেন্টেশন, পড়াশোনা, পরীক্ষা, টিউশন, পার্ট টাইম জব সহ স্ত্রীর নিত্য নতুন তৈরি ঝামেলা আর অশান্তিতে কারো মাথা ঠিক থাকে? নওশাদ এসব নিয়ে আর ভাবতে চায় না। ভাবলে মনে হয় সে পাগল হয়ে যাচ্ছে। লিলির পিতা ফারুক তার নীরবতায় ক্ষুব্ধ হলেন কিছুটা। বলেন, এখন তো চুপ থাকলে হবে না। তোমার পরিবার আমার মেয়েকে অপমান করছে। গ্রাম থেকে ফিরেই কারোর সঙ্গে পরামর্শ না করে তুমি উঠে এসেছো ভাড়া বাড়িতে। আমরা কিছু জিনিসপত্র পাঠিয়েছি, সেসব নিয়েও ঝগড়া করছো। এসবের মানে কি? বিপরীত পাশে আবারও নীরবতা। মেঝের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কিছু ভাবছে ছেলেটা। ফারুকের রাগ ক্ষোভ তত্তর করে বাড়তে লাগলো। হাঁটুর বয়সী এক ছেলে তাকে গুরুত্ব দিচ্ছে না। কত বড় সাহস! তিনি গর্জে উঠে বললেন, এবার তুমি বাড়াবাড়ি করছো নওশাদ। এভাবে দাম্পত্য জীবনে সুখের হয় না। এমন চলতে থাকলে আমাকে আবার তোমাদের সম্পর্ক নিয়ে কিন্তু ভাবতে হবে। লিলিকে এখানে আর রাখা যাবে না। সঙ্গ করে একেবারের জন্য নিয়ে যাব। চট করে মাথা তুলল নওশাদ। সুন্দর মুখখানায় লাল লাল ব্রণ উঠেছে বেশ কয়েকটা। চোখের নিচে পড়েছে কালো দাগ। দীর্ঘ সময়ে নীরবতা ভেঙে এবার সে মুখ খুলল। দয়া করে নিয়ে যান। আমাকে এসব জটিলতা থেকে একটু মুক্তি দিন। এভাবে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। কি বলছো এসব? মাথা গেছে? আপাতত ঠিকই আছে, তবে তোমাদের জন্য মনে হয় না আর বেশি ঠিক থাকবে। দয়া করে আমায় একটু শান্তি দাও, মুক্তি দাও। আমি আর পারছি না, মাফ করো আমায়। উপস্থিত সকলের চোখে মুখে বিস্ময়। নয়ন উচ্চস্বরে বলল, ফাজলামি পেয়েছো নাকি? মেয়েটার তো ভালো ঘরে বিয়ে হচ্ছিল, কিন্তু তুমি ওকে ভাগিয়ে এনে নিয়ে গিয়েছিলে নিজের গ্রামে। এখন আবার ফেরত নিয়ে যেতে বলছো? আমি ভাগিয়ে আনিনি, ও নিজেই আমার কাছে এসেছিল। তাই বলে আপনারা সর্বদা আমায় ছোট করে দেখতে পারেন না। আমার সংসারে নাক গলাতে পারেন না। পারেন না আমার স্ত্রী সংসার পরিচালনা করতে। সেই অধিকার আপনাদের আমি দেইনি। ফারুক ছেলেকে শান্ত থাকতে বলে নিজেই বলেন, এটাকে পরিচালনা বলে না, এটাকে বলে দায়িত্ব। আমার একমাত্র মেয়ে লিলি। আদর ঐশ্বর্যের মধ্যে বড় করেছি ওকে। সেই মেয়ে ওই প্রত্যন্ত গ্রামে কিংবা এই টিনের চালার ফাঁকা ভাড়া ঘরে থাকবে কিভাবে? ওর সংসার গোছানোর দায়িত্ব কি বাবা হিসাবে আমার নয়? তোমার ভরসায় আমরা ওকে গরিব জীবনের ঠিকে ঠেলে দিব? না, আপনার দায়িত্ব নয়। বিয়ে দিয়েছেন মানে সব দায়িত্ব শেষ। হ্যাঁ, আপনার মেয়ে ভালো মন্দ জানার অধিকার আপনার আছে, তবে সংসার গোছানোর দায়িত্ব তার স্বামীর। আমি এখনও ছাত্র, ভালো চাকরি পাবো কোথায়? ওর উচ্চ আকাঙ্ক্ষা পূরণ করব কিভাবে? ও সেসব জেনেই কিন্তু আমার কাছে এসেছিল। তাহলে কেন এই জীবন নিয়ে এখন এত আফসোস? কেন সর্বদা বাপের বাড়ির লোকের কাছে নিজের স্বামীকে নিচু দেখানোর এত প্রচেষ্টা? তাকে আমি না খাইয়ে রেখেছি, নাকি কাপুরুষের মতো অত্যাচার করি? আপনাদের কাছে যৌতুক চেয়েছি, নাকি লোভ করেছি? তবুও কেন শান্তি দিচ্ছেন না? দুই পুরুষের কথার সামনে তার যুক্তি বড়ই দুর্বল ঠেকল। লিলির মা রেবেকা মেয়েকে সান্ত্বনা দিতে দিতে বলেন, আগেই তোকে সাবধান করছিলাম, কিন্তু শুনলি না তো মায়ের কথা। এখন দেখ কোন নর্দমায় এসে পড়ছিস। সেই দিন আমাদের পছন্দের ছেলেকে বিয়েটা করে নিলে আজ বিদেশে থাকতি, সুন্দর একটা সংসার পেতি। এখনো সুযোগ শেষ হয়নি মা। সম্পর্ক বেশি দূর এগোয়নি। এখানে ডিভোর্স করিয়ে আরো ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে। নওশাদ এবারও সামনাসামনি কিছু বলল না, শুধু মনে মনে আওড়ালো। বিয়ে হয়তো দিতে পারবেন, কিন্তু আপনাদের মতো অসভ্য বর্বর পরিবারের মেয়ে আর যাই হোক সংসার করতে পারবে না। ফারুক উঠে দাঁড়ালেন। এখানে আর এক মুহূর্ত নয়। তীক্ষ্ণ মেজাজ নিয়ে বলেন, এত সহজে তোমায় আমি ছেড়ে দিব না। আমাদের মেয়ে আমরা এক্ষুনি নিয়ে যাচ্ছি। যা কলঙ্ক লাগার তো তার লেগেইছে, এর শোধও তোমাকেই করতে হবে। কোথায় তোমার ভাই আর চাচারা? বেশ তো উচ্চ বংশ নিয়ে বড়াই তাদের। বড় বড় অনেক কথা বলছিল। ডাকো তাদের, নইলে মামলা করব তোমার নামে। এই শহরে টিকতে পারবে না। লিলি অসহায় দৃষ্টিতে তাকালো স্বামীর দিকে, কিন্তু মুখ তুলে তাদের কারোর দিকে আর তাকালো না নওশাদ। কথায় কথায় রাগ করে বাপের বাড়ি গিয়ে মায়ের কাছে স্বামী নামে নালিশ করা মেয়ের প্রতি তার আর মায়া হলো না। তবুও যদি অত্যাচারী স্বামী হতো, তাও তো সে নয়। একসময় ফারুক আর রেবেকা মেয়েকে নিয়ে চলে গেলেন, আর নয়ন যাওয়ার আগে গেল শাসিয়ে। সারা শরীর ব্যথায় টনটন করছে মিশ্রিত। লজ্জায় মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না সে। ভেজা চুল থেকে গড়িয়ে পড়া পানিতে ভিজে উঠেছে পরিধেয় পোশাকের পেছনটা। বিধি তবু তাকে ডেকে এনে বসিয়ে দিয়েছে পেঁয়াজ রসুন ছোলার কাজে।
সামনে বসেই সবজি কাটতে কাটতে আর চোখে তাকিয়ে যাকে লক্ষ্য করছে। নীরবতা ভেঙে আচমকা চাপা স্বরে সে বলে উঠল, হায় হায়, তোমার গলায় কি হয়েছে? লাল কেন? কি কামড়াইছে? চমকে গেল মিসি। অসাবধানতায় কেটে গেল হাতের বুড়ো আঙ্গুল। সামান্য কাটলে হাত থেকে প্রচুর রক্ত ঝরে তার। তা দেখে বিধি পুনরায় বলল, মন কই থাহে, প্রত্যেক দিন কোনো না কোনো অঘটনেই মাইয়া ঘটাইব। বিধির কণ্ঠস্বর ভয়ঙ্কর। বাড়ির পুরুষদের সামনে নরম হলো, নারীদের সামনে হয়ে ওঠে দাজ্জাল কুচুটে। আর এই ভয়ানক কণ্ঠস্বর শুনে মিস্ত্রির আত্মা কেঁপে ওঠে। হাতে ক্ষত থেকেও এখন তার ভয় লাগছে এই মহিলাকে। নাজির গতকাল রাত থেকে বাড়িতে অন্যান্য দিনের তুলনায় আজ সে ভীষণ শান্ত একটা ছেলে। শোর নেই, হাসি নেই, আগ বাড়িয়ে কারোর সাথে কথা নেই, আর না বাড়ির বাইরে যাওয়ার জন্য আছে চঞ্চলতা। গরু ছাগলকে খাবার দিয়ে বারান্দায় বসে আছে সে। তার উপর দিয়ে লাফাচ্ছে ছাগল ছানা। দুটোর নামও অবশ্য নাজির দিয়েছে, কালি আর লালি। নাম ধরে ডাকলে দুটো দৌড়ে আসে। রান্নাঘর থেকে বিধির চিৎকার করা কথা শ্রবণাতীত হতেই বুড়োচোরা চিন্তায় রেখা ফুটে উঠল তার। জিজ্ঞেস করল, কার হাত কাটছে? আমারটার? হ, দেখেন কি অবস্থা। প্রত্যেক দিন এই মাইয়া এমন করে, এখনো রক্ত পড়তেছে। টিপ দিয়া ধরো। বউ, এদিকে আইও দেখি। মিস্ত্রি জমে গেল, শরীরে কাঁপন ধরেছে। হাতের ব্যথার থেকেও স্বামীর কাছে যেতে হবে ভেবেই চক্কর দিচ্ছে মাথা। নাজির উঠে ঘরের দিকে হাঁটা ধরল, বলল, তাড়াতাড়ি আইও, আইয়া যাতে তোমারে এনে বওয়া দেখি। বইয়া রইছো কেন? যাও তাড়াতাড়ি, জামাইয়ের কথা লগে লগে শুনতে হয়। উপায়ান্তর না পেয়ে ধীরে ধীরে বারান্দায় এসে বসল মিস্ত্রি। নাজির বেরিয়ে এলো, হাতে তুলা আর অ্যান্টিসেপটিক। মাঝে মধ্যে কাজ করতে গিয়ে হাত পা কেটে যাওয়া বাবাকে নিয়ে হাসপাতাল থেকে ফেরার পথে প্রয়োজনীয় সব কিছু কিনে এনেছিল সে। মাটিতে বসেই স্ত্রীর হাতটা টেনে নিল নিজের কাছে। ডান হাতের আঙ্গুলটাই কেটেছে। ক্ষত স্থান পরিষ্কার করতে করতে বলল, কাটছে তো কাটছে, একেবারে ডান হাতেই কাটছে। এখন ভাত খাইবা কেমনে? তোমারে লই আমি কই যামু? পোলা পাইন বউ। লজ্জায় জবুথবু হয়ে গেল মিসি। শরীরের কাঁপন কিছুতেই থামছে না। আবার জ্বর আইছে? শরীর তো ভালাই গরম। দুধ দিছি খাও নাই সকালে, আবার কাঁপতাছে। শীত করে ময়না পাখি? কপালে গলায় হাত ছুঁয়ে চিন্তিত কণ্ঠে বলল নাজির। মিশ্রি দুদিকে মাথা নাড়ল, কান্না পাচ্ছে খুব। জ্বর এলে বা গুরুতর অসুস্থ হলে নিজেকে সামলাতে পারে না সে, হয়ে ওঠে ছোট্ট শিশু। আঙ্গুলে ছোট্ট একটা ব্যান্ডেজ বেঁধে দিয়ে আনত স্বরে নাজির জিজ্ঞেস করল, গোসল করছো? হ্যাঁ। ভাবির উদ্দেশ্যে গলা উঁচিয়ে বলল, জ্বর আইছে ওর। আপনারা আজ সব কাম নিজেরা নিজেরা কইরা লন ভাবি। ওই বিশ্রাম নিক, না হইলে অসুখ বাড়লে পরে আমারে সামলাইতে হইব। মনে মনে ক্ষুব্ধ হলো। বাইরে কৃত্রিম হেসে সাই জানাই বিধি। নাজির শরীর ছেড়ে উঠে দাঁড়ায়, টেনে তুলে মিস্ত্রিকে ঘরের দিকে ঠেলে দিয়ে বলল, 2টা বিস্কুট খাইয়া জ্বরের ওষুধ খাইবা, তারপর দিবা ঘুম। অসময়ে জ্বর আওয়া ভালো না। মিসি আর অবাধ্য হলো না। মাথা ঘোরাচ্ছে তার। কাছ থেকে মুক্তি মিলেছে, বিশ্রামের সুযোগ পেয়েছে। এই সুযোগ হাতছাড়া করে কি? তাই ঘরে চলে গেল। নাজিরের কথা মতো বিস্কিট আর ওষুধ খেয়ে বিছানায় শরীরটা ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ঘুমে তলিয়ে গেল। দুপুরে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গিয়েছে। মর্জিনা চুলা জ্বালাতে জ্বালাতে চেঁচামেচি করছেন। 3টা পাডা জন্ম দিছি, এই বয়সে মাইনসে আরাম করে, বইয়া বইয়া খায়, পোলার বউয়ের সেবা লয়। অথচ আমি এই পাডাগুলো লাইগা 3 বেলা রান্ধি। স্বাস্থ্য ভাই গো, দেখা তো মাইনসে কিছু শিখে। মায়ের পছন্দে বিয়া না করলে মায়া ভাইগা আন একটা, তবুও বিয়া কর। নাজমুল মুখ ভার করে সিঁড়িতে বসে আছে। শুকনো গাছের ডাল দিয়ে আঁকিবুকি করছে মাটিতে। পাশে বসেই চাচির কথাই হাসলো পারভেজ। ফরিদা বলে উঠলেন, হেগো আবার পছন্দ অপছন্দের কি আছে? আমার সামিউলের বউ আমি নিজে পছন্দ করছি। বিয়ের আগে বউয়ের মুখটা পর্যন্ত দেখে নাই আমার বড় বোলায়। তারপরেও মায়ের উপরে ভরসা রাইখা বিয়ে করছে। 11 বছর দইরা সংসারও করতেছে। আশা করি পারভেজও শুনবো। তুই করস না কে? মাইয়া খালি পছন্দ করবি গিয়া? পারভেজের হাসি মিয়ে গেল। নাজমুল নাজিরের উদ্দেশ্যে বলল, কিছু কও তো ভাই, একটু শান্তি দেয় না, সারাক্ষণ বিয়া বিয়া করে। তো করস না কেন? পছন্দের কেউ আছে? থাকলে কইয়া দে, আমাকে মাঝে তো চাচি তো তাতেও রাজি। নাজির বলল। মর্জিনা আজ আর ভুল নাম শুনে রাগ করলেন না। তরকারিতে ঝোল দিয়ে বললেন, ওকে একটু বুঝা নাজির,
তোর কথা যদি হনে, এখনই তো বিয়ার সময়, আমি আর কয়দিন সংসারের লইগা করুম। নাজমুল মুখ ভার করে বসে রইল। একটা দড়ি নিয়ে সুমা দৌড়ে এলো, আবদার করে বলল, নাজির চাচা, একটা দোলনা বানাইয়া দাও। স্কুলে যাস নাই কেন? বন্ধ। কি এর বন্ধ? অন্য ধর্মের কি জানি এক উৎসব, তাই বন্ধ দিছে। দাও বানাইয়া। এই দড়ি দিয়া হইব না, আরো মোটা দড়ি লাগবো, দাঁড়া লইয়া আসি। ছাগলের ঘরের চাল থেকে বিশাল মোটাসোটা একটা দড়ি নিয়ে এলো নাজির। সুমা গিয়েছে পিড়ি আনতে। চালতা গাছের দিকে যেতে যেতে ছোট চাচির উদ্দেশ্যে বলল, আমনে মাইয়া ঠিক করেন চাচি, দেখমুনে হয় বিয়া না কইরা কই যায়। তুই নিজেই ঠিক কর। পোলাগো পছন্দ ভালো না। ওই যে আমাকেও নওশাদে একটা বিয়া কইরা আনছে, একেবারে খারাপ মাইয়া, ব্যবহার ভালো না। নাজিরে আনছে আকাইম্মা ধইরা। উচ্চবংশীয় থাকলে কি হইব, সংসারের কাম পারে না। নাজির শুনে রাগ করল না, স্বাভাবিক স্বরে বলল, উচ্চবংশীয় চাল চলন ভালা, সগলখড়ি করতে পারে না, কাইজা করতে পারে না, জামাইয়ের মুখে মুখে তর্ক করে না, দেখতেও সুন্দর। এমন মাইয়া পায় কয়জন? সংসারের কাম আস্তে আস্তে শিক্ষা যাইব। সবাই কি আর সবকিছু শিক্ষা আহে? আমি তো শুনছি বিয়ার পর আমনেও নাকি কিছু পারেন নাই, সব কাম করছে আমার মায়ে। চট করে মাথা তুলে তাকালেন ফরিদা। অসাবধানতায় কড়াই থেকে গরম তেল ছিটকে এলো হাতে। সেদিকে গুরুত্ব না দিয়ে বলেন, তোরে কেটাই কইছি এসব? মানুষের কি আর অভাব আছে? হের নাম মুখে নিবি না। জামাই পোলাপাইন রাইখা পালাইছে, সহ্য হয় না। আপনি দেখছেন যে পলাইছে? সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারলেন না ফরিদা। মর্জিনা বললেন, আমি তো বাপের বাড়িতে আসছিলাম, তখন আমার পেটে শাহরিয়ার 3 মাস মনে হয় চলে। তোর দাদার কাহিনী হই না, আমার বাপজানে আমারে লইয়া গেল, কইল এই অবস্থা লইয়া এই বাড়িতে থাকতে হইব না। তোর চাচাইও সাই দিছিল, তাই নাজমুলরে লইয়া উনিয়ে আইছিলাম। যাওয়ার আগেও দেখা গেলাম মেজ পুকুরে, হাসি খুশি মানু, সারাদিন শুধু সংসারের কাম আর তোগো 2 ভাইরে লইয়া ব্যস্ত থাকে। আতর ঘর থেকে 2-2টা পোলা পাইন লইয়া বাড়িত ফিরা শুনি সে নাই। রটনা সারছে বাপের বাড়িত কোনো পোলার লগে নাকি রাইতের আন্ধারে পালাইছে। আপনার বিশ্বাস হইছে কথাটা? তা তো হয় নাই, মানুষ ভালো আছিল, আমারে ধইরা ধইরা সংসারের সব কাম শিখাইছে। বিদায়ের দিনও কত উপদেশ দিছিল। সেই মানুষ এমন কাম করছে তাকে বিশ্বাস হয়? কিন্তু বড় বুবু কইল